সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাসায় অবস্থান করছো। সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙ্গামাটি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ব্যবসায়িক সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় ব্যবস্থাপনার ধারণা এই অধ্যায়টি পাঠ করছিলাম। এই অধ্যায় হতে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই অধ্যায়ের একেবারে শেষ টপিকসটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যবস্থাপনা কি একটি পেশা, এবং আরও একটা বিষয় সেটি হচ্ছে ব্যবস্থাপনার সর্বজনীনতা ব্যাখ্যা করো। এই দুটি বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সাথে পাঠদান করব। সুপ্রিয় শিক্ষার্থী, এর অধ্যায়টা আজ একেবারে শেষ ক্লাস। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে যে টপিকসগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি সেখান থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। সুপ্রিয় শিক্ষার্থী, চলো তাহলে আমরা মূল ক্লাসটায় চলে যাই। আজকের আমাদের ক্লাসের মূল যে বিষয় সেটি দুটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে কি, ব্যবস্থাপনা কি একটি পেশা, ব্যবস্থাপনাকে কি একটি পেশা হিসেবে আখ্যা দেওয়া যায়। আমরা আমাদের সামাজিক যে প্রেক্ষাপট তার ভিত্তিতে আলোচনা করব, আবার একই সাথে সমগ্র বিশ্বের প্রেক্ষাপটের ভিত্তিতে আলোচনা করব যে ব্যবস্থাপনা কি পেশা কিনা। ব্যবস্থাপনা পেশা কিনা সেটা আলোচনা করার পূর্বে আমাদের ব্যবস্থাপনা কি এবং পেশা কি এই দুটো বিষয় সম্পর্কে স্পষ্ট একটা ধারণা থাকতে হবে। ব্যবস্থাপনা কি এবং পেশা কি। ব্যবস্থাপনা কি এটি আমি প্রায় 4-5টা ক্লাস নিয়ে তোমাদের হয়তো বোঝাতে সমর্থ হয়েছি যে ব্যবস্থাপনাটা কি। এবার আসি যে পেশা বলতে আসলে কি বোঝায়। পেশা বলতে আসলে আমরা যে কুলি মজুর বা একজন কাঠমিস্ত্রি এদেরকে যে দেখতে পাই সেগুলোই কি শুধু পেশা, বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল যাদের দেখতে পাই সেগুলো পেশা। পেশা আসলে বলতে কি বোঝায়? পেশা আসলে আমরা যে সাধারণভাবে যে বিষয়টা বুঝতে পারি সেটা ঠিক আছে, সেটার বাইরেও পেশা বলতে আসলে কিছু আক্ষরিক শব্দ দ্বারা বোঝায়, যার ভিত্তিতে সেই পেশাটাকে একটা মর্যাদা দেওয়া হয়। সেই বিষয়গুলো কি কি, যেই বিষয়গুলো থাকলে আমরা বিষয়টাকে মর্যাদা দান করি সেই বিষয়গুলো কি কি, সেগুলো হচ্ছে পেশা। যখন আমরা সেই কাজটার মধ্যে যে কাজটার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে তাকে আমরা পেশা হিসেবে গণ্য করি, বা আমরা সেই বিষয়টাকে মর্যাদা দান করি। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে যে বিশেষ জ্ঞান। পেশা হতে হলে সেই কাজটার উপরে যেই পেশাটা আমি নির্বাচন করছি, মনে করি ডাক্তার, ডাক্তার আমি এই জন্য উদাহরণ দিলাম, খুব পপুলার সেজন্য না, আসলে ডাক্তারের পেশার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, সেজন্য বুঝতে যেন তোমাদের সুবিধা হয় তাই উদাহরণটা দিচ্ছি। যে বিশেষ জ্ঞান, যেমন একজন ডাক্তার, তার কিন্তু সেই বিষয়টার উপরে, ডাক্তারি পেশাটার উপরে আলাদা করে তাকে কিন্তু জ্ঞানটা দেওয়া হয়, একদম আলাদা করে ওই ডাক্তারি বিষয়টার উপরে সে কিন্তু পড়ালেখা করে, সেটা ওই যে তার বিষয়ে একটা জ্ঞান সেইখানে তাকে দেয়া হয়। তারপরে দেখি আনুষ্ঠানিক একটা পরীক্ষা, মনে করি ওই ডাক্তারি পেশায় কিন্তু আনুষ্ঠানিক পরীক্ষা হয়, পরীক্ষা হয়ে উত্তীর্ণ হয়, তারপর তারা সেই পেশায় নিজেকে নিয়োজিত করতে পারে। তার আগে কিন্তু সেই পেশায় তাকে নিয়োজিত করা হয় না, বা কেউ যদি হয়তো বা চায় কিন্তু সেটা আইন সিদ্ধ না, আইন বহির্ভূত কাজ। তো বিশেষ জ্ঞান, আনুষ্ঠানিক পরীক্ষা, তারপর হচ্ছে যে উত্তীর্ণ, বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ, তারপর হচ্ছে যে ব্যবহারিক প্রয়োগ। আমরা ডাক্তারি পেশায় দেখব যে একটা যে আনুষ্ঠানিক যে পরীক্ষা আমরা যেমন পরীক্ষা দিই, সেই রকমভাবে পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু তাদের একটা ব্যবহারিক মানে প্র্যাকটিক্যাল, তাদের প্র্যাকটিক্যাল কিন্তু একটা পরীক্ষা হয়।
সেই ব্যবহারিক প্রয়োগটা তারা যেই বিষয়টার উপরে তারা তাত্ত্বিক জ্ঞানটা অর্জন করবে সেটা আবার তারা বাস্তবিকভাবে সেটার প্রয়োগ দেখাবে। প্রয়োগ দেখাতে যখন সমর্থ হবে, যখন সেই প্রয়োগে ব্যবহারিক পরীক্ষায় যখন সে উত্তীর্ণ হবে, তখনই কিন্তু সে সার্টিফিকেটটা পাবে। তো সেই ব্যবহারিক প্রয়োগটা থাকতে হবে যেই কোনো পেশায়, সেটা ডাক্তার বলি, উকিল বলি বা ইঞ্জিনিয়ার বলি বা অন্য যে কোনো পেশায় যেগুলোকে আমরা মর্যাদা সম্পন্ন পেশা হিসেবে আখ্যা দিচ্ছি, সেই রকম পেশাগুলোতে ব্যবহারিক প্রয়োগটা থাকতে হবে। তারপর বলছে যে নীতিজ্ঞান, মানে ন্যায় নীতি বোধটা তার মধ্যে থাকবে অবশ্যই। যদি একজন যে মর্যাদা সম্পন্ন পেশাধারী ব্যক্তি, তার ভিতরে অবশ্যই কিন্তু ন্যায় নীতি বোধটা কিন্তু থাকবে। তারপর আমরা বলছি যে আইন বা কার্যবিধির আওতায় কার্য সম্পাদন, আইন বা কার্যবিধির আওতায় কার্য সম্পাদন, অর্থাৎ তারা যে কাজটা করবে, তারা যে পেশাটাকে নির্বাচন করবে, সেটা কিন্তু আইনের আওতায় এনে তারপর করবে, আইনের বহির্ভূত কাজ করবে না। সামাজিক দায়িত্ব পালন, সমাজের প্রতি তাদের যে একটা দায়িত্ব থাকে, উচ্চ পেশা সম্পন্ন মানুষ কখনো সামাজিক যে দায়িত্ব তাকে অবহেলা করতে পারে না। দেখা যায় যে নিজের ব্যক্তিগত জীবনের কাজগুলোকেও তারা দূরে রেখে সামাজিক দায়িত্ব পালন করার জন্য এগিয়ে আসে। আসলে এটা কি আমরা বলছি ন্যায় নীতি, সমাজের প্রতি যে দায়িত্ব, সেটাকে কখনোই কোনো অবস্থায় আসলে অবহেলা করার কোনো সুযোগ থাকে না। একজন পেশাদার মানুষকে আসলে আমরা সেই জায়গা থেকেই কিন্তু সম্মানটা দিই। আর যে মানুষটা নিজের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে এসে সমাজের জন্য কাজ করে, সেই রকম পেশাদারী মানুষদেরকে কিন্তু আমরা বেশি সম্মান দিই। তো সেই সামাজিক দায়িত্ব পালন। তারপর হচ্ছে সাফল্য অর্জনের চেষ্টা। তাদের মধ্যে অবশ্যই সাফল্য অর্জনের একটা চেষ্টা থাকে, একটা আকাঙ্ক্ষা থাকে, ভালো থেকে আরও ভালো করার একটা চেষ্টা থাকে। সবসময় ওই ভালো করার জন্য ওই বিষয়টার উপরে পড়ালেখা করে, একটা দক্ষতা অর্জন করার চেষ্টা করে। এই সব বিষয়গুলো যে পেশার মধ্যে বিদ্যমান থাকে, সেই বিষয়গুলোকে, সেই কাজগুলোকে আমরা একটা পেশা বলি। তো ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিন্তু আমরা এই জিনিসগুলো বিদ্যমান দেখি। আমাদের দেশে যেহেতু ব্যবসা বাণিজ্যের সেইভাবে প্রচার প্রসার শুরু থেকে মানে শিল্প বিপ্লবের সময়কাল থেকে ঘটেনি, সেই জন্য আমাদের দেশে হয়তো বা এখনও সেই রকমভাবে বড় কোনো ব্যবসায়িক সংগঠন গড়ে ওঠেনি, বা সেই রকমভাবে আমরা ব্যবস্থাপকের প্রয়োজন অনুভব করছি না, বা একের ভিতরে 10 খুঁজি আমরা, যিনি মালিক তিনিই ব্যবস্থাপকের কাজ করছেন, বা কাজ করে হয়তো বা সমাধান করে ফেলতে পারছেন বলে সমাধান করছেন। তো এই সব বিষয়গুলোর কারণে আসলে আমাদের দেশে সেই রকমভাবে ব্যবস্থাপনাকে আলাদা করে কোনো সম্মান হয়তো দেওয়া হয় না। কিন্তু পুরো বিশ্বের দিকে যদি আমরা তাকাই, তাহলে সেইখানে কিন্তু প্রতিটা উন্নত বিশ্বেই প্রতিটা কোম্পানিতে আলাদা করে এরকম ব্যবস্থাপক আছেন, যারা চাকরি করছে, মাইনের ভিত্তিতে তারা যে অর্থ উপার্জন করছেন, আলাদা করেই তাদের ব্যবস্থাপনার কার্যটা সম্পাদন করছেন। শুধু একজন না, এমন কয়েকজন ব্যবস্থাপক নিয়ে হয়তো দেখা যাচ্ছে একটা সংগঠন পরিচালনা করছেন তারা। তো এই ব্যবস্থাপনার সেই গুণগুলো কিন্তু আমরা ওইখানে দেখি। ব্যবস্থাপনার জন্য আলাদা করে ব্যবস্থাপনার বিষয়ে পড়ালেখা করতে হয়, BBA MBA। উন্নত বিশ্বে এর চেয়ে আরও অনেক ভালো ভালো ডিগ্রি আছে। আমাদের দেশেও বর্তমানে এইসবগুলো অনেক বেশি প্রচার প্রসার ঘটছে, যেহেতু আমাদের দেশেও আস্তে আস্তে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের অল্প অল্প করে প্রচার প্রসার ঘটছে। আমাদের দেশেও এখন ব্যবস্থাপকের কিছুটা প্রয়োজন আমরা অনুভব করছি। সেই কারণে এই বিশেষ জ্ঞানটা একজন ব্যবস্থাপককে কিন্তু দেওয়া হয়। সেই ব্যবস্থাপক গড়ে তোলার জন্য তাকে কিন্তু বিশেষভাবে আলাদা করে সেই বিষয়টার উপরে পড়ালেখা করতে হয়। তারপর বলছে আনুষ্ঠানিক পরীক্ষা অবশ্যই যদি আলাদা করে জ্ঞান দিতে হয়, আলাদা করে যদি পড়ালেখা করে, তাহলে তো আনুষ্ঠানিকভাবে পরীক্ষা দিবেই, ব্যবহারিক প্রয়োগটা দিবে। একটা যে কোনো ব্যবস্থাপনা বিভাগে যারা পড়ালেখা করতে চায়, তারা আবার আলাদা করে আনুষ্ঠানিক পড়ালেখা শেষ করার পরে তারা বিভিন্ন কোম্পানির
আওতায় এসে অল্প পরিসরে কি করে আবার সেখানে কাজ করে, সেই জন্য ব্যবহারিক প্রয়োগটাও সেখানে হয়। তারপর হচ্ছে নীতিজ্ঞান, অবশ্যই একজন ব্যবস্থাপককে ভালো নীতিজ্ঞান সম্পন্ন হতে হবে। আইন বা কার্যবিধির আওতায় কার্য সম্পাদন, অবশ্যই আইনের ঊর্ধ্বে কেউ নয়, ব্যবস্থাপকরাও তাই। সামাজিক দায়িত্ব পালন এবং সাফল্য অর্জনের আপ্রাণ চেষ্টা, সেটা তো আছেই। তাহলে আমরা বলতে পারি যে ব্যবস্থাপনা একটি অবশ্যই পেশা। আমাদের দেশের প্রেক্ষাপটে এটি আস্তে আস্তে প্রচার প্রসার ঘটছে, আমরা আস্তে আস্তে এটাকে পেশা হিসেবে মেনে নিচ্ছি। এই জন্য আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন প্রতিষ্ঠানে বিবিএ, এমবিএ, এমন ব্যবস্থাপনার উপরে বিভিন্ন ডিগ্রি, আরও অনেক ডিগ্রি আছে, সেগুলো সম্পাদন করার জন্য বিভিন্ন বিভাগ খুলেছি, সেখানে ছাত্রছাত্রীরা অধ্যয়ন করছে এবং সমগ্র বিশ্বে কিন্তু এটা অবশ্যই একটা পেশা হিসেবেই গণ্য। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে চলো এবার আমরা দ্বিতীয় প্রশ্নটাই যাই। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ব্যবস্থাপনার সর্বজনীনতা ব্যাখ্যা করো। ব্যবস্থাপনা সর্বজনীন, সর্বজনীন মানে সবার। আমি একটা ক্লাসে তোমাদেরকে ছোট্ট করে বলেছিলাম যে ব্যবস্থাপনা হচ্ছে যে একেবারে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রতিটা ক্ষেত্রেই কিন্তু ব্যবস্থাপনার প্রয়োজন আছে, ব্যবস্থাপনার প্রয়োজন হয়। ব্যবস্থাপনা ছাড়া আসলে সফলতা অর্জন করাটা অনেক দুরূহ। কারণ এলোমেলো পথে হাঁটলে তুমি কিন্তু তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে কিন্তু পৌঁছাতে কিছুটা দেরি করে ফেলবে। কিন্তু তুমি যদি নিজে একেবারে ছক আকারে বা ম্যাপ দেখে কোথাও যদি পৌঁছাতে যাও, তাহলে কিন্তু সেইখানে তুমি আরও অনেক দ্রুত পৌঁছাতে পারবে। ব্যবস্থাপনা হচ্ছে সেই ম্যাপ। ব্যবস্থাপনা হচ্ছে পরিবার বলি, রাষ্ট্র বলি, সমাজ বলি, এমনকি মহাবিশ্ব পরিচালনায় বলি, সেই ম্যাপটাই হচ্ছে ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনাটা পরিবারকে যেমন খুব সুন্দর করে এরকম অর্থে যে যে পরিবারের প্রধান এই ব্যবস্থাপনাটাকে যত সুন্দর করে কাজে লাগাতে পারবে, সেই পরিবারটা তত বেশি সুন্দর হবে। আবার যেই দেশে এই ব্যবস্থাপনাটা যে দেশের সরকার ব্যবস্থাপনা সুন্দর করে করতে পারে দেশের, সেই দেশের সরকারের পরিচালনার সাফল্যটাও তত বেশি হয়, সে দেশটাও অনেক বেশি সুন্দর হয়। সেজন্য বলছে যে ব্যবস্থাপনা সর্বজনীন, সবার, পরিবার, রাষ্ট্র, সমাজ, তারপর মহাকাশ বিশ্বের সব জায়গায় একটা ছোট্ট সংগঠন, একটা যেইখানে 3 থেকে 4 জন মানুষ হয়, সেখানেই ব্যবস্থাপনার প্রয়োগ আমরা দেখতে পারি। এমনকি আমরা আমাদের প্রাত্যহিক জীবনেও কিন্তু আমাদের এই ব্যবস্থাপনার প্রয়োগটা দেখি। আমি যদি সকালে ঘুম থেকে উঠেই আজকে সারাদিন কি করব সেরকম একটা ছক যদি আমি তৈরি করে ফেলি, তাহলে সেটা কিন্তু আমার জন্য অনেক বেশি, সে আজকে সারাদিনটা অনেক সুন্দর করে গুছানোভাবে কাটানোটা অনেক বেশি সহজ হবে। আর যদি আমি সেই ছকটা না করি, এলোমেলোভাবে আমার দিন কেটে যাবে। আমার জীবনের প্রত্যেকটা দিন যেমন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সময় যেমন গুরুত্বপূর্ণ, এই সময়টাকে কাজে লাগানো যেমন খুবই গুরুত্বপূর্ণ, সেরকম ব্যবস্থাপনাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ব্যবস্থাপনা ছাড়া আমি আমার সময়টাকে কখনোই সুন্দর করে সহজভাবে সঠিকভাবে ম্যানেজ করতে পারবো না। সেজন্যই বলছে যে ব্যবস্থাপনা ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র, এমনকি মহাকাশ পরিচালনা পর্যন্তও ব্যবস্থাপনা প্রয়োজন হয়। সেই জন্যে আমরা ব্যবস্থাপনাকে সর্বজনীন বলছি। তাহলে আমরা আজকে দেখলাম যে ব্যবস্থাপনা কি একটি পেশা এবং ব্যবস্থাপনা সর্বজনীনতা। সুপ্রিয় শিক্ষার্থী, এই দুটি বিষয়ে যদি তোমাদের কারো কোনো কনফিউশন থাকে বা তোমাদের কোথাও যদি, আমি চেষ্টা করেছি তোমাদেরকে একেবারে সহজ সরল ভাষায় বুঝিয়ে দিতে, তারপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে। আমি অবশ্যই তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের সকল সদস্যের প্রতি যত্ন নেবে। ধন্যবাদ সবাইকে।